রনা রনা রনু। তাহলে কি দাঁড়ালো? ইতিহাসের ওপর দাঁড়িয়ে ইতিহাসকে দাবিয়ে দেওয়া যায় না, বরং ধামাকাদার কামব্যাক হয় সেই ইতিহাসে। আর যখন সেই কামব্যাকটা হয় তখন দাগ রেখে যায়, যেমন ধানমন্ডি 32-এর সেই বাড়িটা। নমস্কার, আমি তপজা। শুরু করছি আজকের মাধ্যম পডকাস্ট। ধানমন্ডি 32-এর একাল সেকাল। পুড়ে গেলে চেনা ঘরও অচেনা হয়ে যায়। প্রথমে আপনাদের দুটো ছবি দেখাবো, আগে দেখুন সেই ছবি দুটো। এটাই সেই ধানমন্ডি 32 নম্বর রোডের 10 নম্বর বাড়ি। এবারে ঐতিহাসিক। সেই ইতিহাসের রং কখনো লাল রক্তের, কখনো ধূসর ধ্বংসের। আমরা বলছি না রাজনীতির রং গায়ে মাখতে হবে, আমরা বলছি না শেখ হাসিনার কাজের হিসেব কষতে হবে। আমরা কথা বলছি ইতিহাসের সঙ্গে বেইমানি করা একদল বুদ্ধিহীন জাতির মোটা বুদ্ধি নিয়ে, যে ইতিহাস তারা মুছে ফেলতে ব্যস্ত। চলুন আজ বরং ফিরে দেখা যাক সেই ইতিহাস, লজ্জার ইতিহাস। ঘুরে আসা যাক ইতিহাসের অলিগলি থেকে। আসলে কি জানেন তো, হাতুড়ি মেরে না ইতিহাস ভোলানো যায় না। আর ইতিহাস তো কর্পূর নয় যে তা উবে যাবে, বরং ভাঙনের সেই রাস্তা ধরেই ইতিহাস আরও বেশি করে প্রাসঙ্গিক হয়ে ওঠে। ঠিক যেমন ধ্বংসলীলা সামলে প্রাসঙ্গিক ধানমন্ডি 32-এর 10 নম্বর বাড়ি। এই বাড়ি থেকেই ট্রাঙ্ক কলে স্বাধীনতার ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বাড়ি থেকেই বঙ্গবন্ধু বাঙালি জাতিকে দিয়েছিলেন স্বাধীন সার্বভৌম ভূখণ্ড বাংলাদেশ এবং তার লাল সবুজের পতাকা। এই বাড়িতেই শেখ মুজিবুর রহমান থেকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠেছিলেন মুজিব। এই বাড়িতেই বঙ্গবন্ধু সপরিবারে জীবন উৎসর্গ করেছিলেন। এই বাড়িতেই 1971 সালের 23শে মার্চ আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়েছিল নীল আকাশে। এই বাড়িতেই সেনার বুলেটে সপরিবারে ঝাঁঝরা হয়েছিলেন মুজিব। 1957 সালে 6,000 টাকায় ধানমন্ডিতে 1 বিঘা জমি পান বঙ্গবন্ধুর পরিবার। নানা রাজনৈতিক ঝক্কি সামলে ঢাকা শহরে স্থায়ী ঠিকানা হয় বঙ্গবন্ধুর পরিবারে। সেখানে প্রথমে 2 ঘরের একতলা বাড়ি তৈরি করা হয়। বাড়িটায় তখন মাত্র 2 শোবার ঘর ছিল, যেমনটা একটু আগেই বললাম। একটাতে থাকতেন সস্ত্রীক শেখ মুজিবুর রহমান এবং অন্যটিতে থাকতেন তার মেয়েরা। একটা রান্নাঘরও ছিল, সেটার একপাশে থাকতেন তার 2 ছেলে। 1966 সালে দোতলায় তারা থাকতে শুরু করেন। তখন নিচতলায় নিজেদের শোবার ঘরটাকে লাইব্রেরি হিসেবে ব্যবহার করা শুরু করেছিলেন শেখ মুজিবুর রহমান। বাড়িতে ঢুকতেই ছিল ছোট্ট একটা ঘর, সেটা ছিল তাদের ড্রয়িং রুম। এই বাড়িটার 3 তলাটা তৈরি হয়েছিল বেশ কয়েক বছর পরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাড়িতেই পরিবার নিয়ে থাকতে শুরু করেছিলেন 1961 সালের অক্টোবরে। এরপর এই বাড়ির উপর দিয়ে বয়ে গিয়েছে ইতিহাসের নানা প্রবাহ। 1975 সালের অভিশপ্ত 15ই আগস্ট ভোর রাত, বিনা মেঘে বজ্রপাত। বঙ্গবন্ধু কি জানতেন কি সাংঘাতিক ধরনের অঘটন ধেয়ে আসছে তার দিকে? জানতেন না। বঙ্গবন্ধুর পাহারাদারদের বেইমানি দেখিয়ে তাই তিনি অবাক হয়েছিলেন সেদিন জাতির পিতার এক অদৃশ্য অসহায় কাকুতি শুনেছিল এই বাড়ির 4 দেওয়াল। কি ঘটেছিল সেই অভিশপ্ত ভোরে? সরকারি সেই বাসভবনকে সেদিন ঘিরে ফেলেছিল বাংলাদেশ সেনার একটি দল। তাদের সঙ্গে ছিল ট্যাঙ্ক। ভোররাতে আচমকাই বাড়ির দক্ষিণ দিক থেকে আক্রমণ শুরু হয়। প্রথমে মুজিব বারান্দায় বেরিয়ে এলেও অচিরেই গুলির ঝড় ছুটে আসে তার দিকে। জানলার কাঁচ ভেঙে দেওয়ালে এসে লাগে অসংখ্য বুলেট। অবস্থা বেগতিক দেখে টেবিলের পাশে শুয়ে পড়েন বঙ্গবন্ধু। সেই সময় তার পরনে ছিল লুঙ্গি এবং গেঞ্জি। পরে দ্রুত পোশাক বদলে উপরে উঠে যান তিনি। সেনার গুলিতে প্রথমে মারা যান বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল। কি নৃশংস সেই হত্যা!
ভাবলে গা শিউরে ওঠে। শেখ কামাল প্রথমে পায়ে গুলি খান, তারপরে তিনি যখন স্বীকার করেন যে তিনি বঙ্গবন্ধুর ছেলে, তারপরেই বুলেটের আঘাতে একেবারে ঝাঁঝটা হয়ে যান। এক অসহায় জাতির পিতা সেদিন বিভিন্ন নম্বরে ফোন করে সাহায্য চেয়েছিলেন, এমনকি সামরিক সচিবের সঙ্গেও তিনি যোগাযোগ করবার চেষ্টা করেন, কথাও হয়, কিন্তু লাভ হয়নি। বরং ঘাতকরা নিচ থেকে উঠে আসে উপরে, ঘিরে ফেলে বঙ্গবন্ধুর ঘর। এরপর সেখান থেকে তিনি বাইরে আসতেই তাকে ঘিরে ফেলে এবং তাকে নিচে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই সবটা শেষ। মুজিবের শরীরে মোট 18টা বুলেটের চিহ্ন মিলেছিল। তিনি একা নন, তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা, অন্য 2 ছেলে শেখ জামাল এবং 10 বছরের শেখ রাসেল, ভাবুন 10 বছরের একটা ছেলে, 2 পুত্রবধূ সুলতানা কামাল এবং রোজি জামালকেও হত্যা করে বাংলাদেশ সেনা। অর্থাৎ রাতারাতি প্রায় পুরো পরিবার নিশ্চিহ্ন। বঙ্গবন্ধুর 2 মেয়ে সেই মুহূর্তে বাংলাদেশে ছিলেন না, বিদেশে ছিলেন। শোনা যায় গোটা বাড়িটা শবাগারে পরিণত করার পর এক হাবিলদার নাকি মেজর আজিজ পাশাকে বলেছিলেন, স্যার সব শেষ। আজও সব শেষ, ইতিহাস শেষ। এখন এতে মৌলবাদের ছোবল পড়েছে। দেখুন ছবিটা, দেখে মনে হচ্ছে যেন ভয়ানক যুদ্ধে সবটা শেষ হয়ে গিয়েছে। ধানমন্ডি 32-এর সলিল সমাধি, বাংলাদেশ সৃষ্টির ইতিহাসের সলিল সমাধি। তবে প্রশ্ন একটাই, এই বাড়ি তো বাংলাদেশের সম্পদ, আপামর বাংলাদেশবাসীর সম্পদ, তাদের ইতিহাস, হাসিনার ব্যক্তিগত সম্পত্তি তো নয়। তাহলে এই বাড়ির ওপর এই নির্মম হামলা কেন? যদি তাদের আক্রোশ শেখ হাসিনার ওপর থেকে থাকে, তাহলে এই বাড়ি কেন আক্রান্ত হলো? আজ দাউ দাউ করে জ্বলছে সেই বাড়ি, সেই গাছে ঘেরা সুন্দর দোতলা বাড়ি, 3 তলা বাড়িটা দাউ দাউ আগুনে জ্বলছে। পুড়ে যেতে দেখছে বাংলাদেশবাসী, দাউ দাউ আগুনে তাদের ইতিহাসকে তারাই পুড়িয়ে মারছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে। ভাবুন, করুণা হয় এসব কথা দেখলে, এসব দৃশ্য দেখলে, তাদেরকে দেখলে করুণা হয়। ধানমন্ডি 32 নম্বরের সেই বাড়িটা হিংসার বাংলাদেশে ভেঙে গুঁড়িয়ে গিয়েছে ধূসর রঙের ইতিহাস। এই বাংলাদেশ হয়ে উঠেছিল বাংলাদেশের সেই মিউজিয়াম যেখানে রক্ষিত ছিল বাংলাদেশের সৃষ্টির ইতিহাস। মোটাবুদ্ধির মৌলবাদী বাহিনী তাদের সৃষ্টির ইতিহাসকেও গলা টিপে মারল। এখন কেউ এই ভাঙা বাড়ির ইট চুরি করে নিয়ে যাচ্ছে, কেউ আবার রড কেটে নিয়ে যাচ্ছে, যাতে সেটা বিক্রি করে 2 দিন ভালো মন্দ খাওয়া যায়। ভাবুন বাংলাদেশের মানুষের কি অবস্থা। বাংলাদেশের মানুষের এহেন আচরণ কি যথেষ্ট নয় ইউনূসের রাজত্বে বাংলাদেশের কি হাল সেটা বুঝতে? কোথায় সমন্বয়করা? কোথায় ছাত্র আন্দোলনের নেতারা? গণ আন্দোলনের নামে বাংলাদেশে ধ্বংসলীলা, যুদ্ধলীলা এসব কি তাদের সাঙ্গ হলো? বাংলাদেশের সাধারণ মানুষকে অন্ধকারের ঠুলি পরিয়ে পুতুল নাচ নাচান ইউনূস, তার খিদে কি মিটল? প্রত্যন্ত বাংলাদেশিদের ঋণের জালে জর্জরিত করে রাখার অভিসন্ধিতে তো তিনি দারুণ সফল। সেটা বোঝার ক্ষমতা কিন্তু আজকের বাংলাদেশের নেই। তারা শুধু জানে ভাঙতে, ইতিহাস মুছে ফেলতে, শুধু জানে ভারতকে উত্তক্ত করতে। অথচ এটা তাদের ধারণা নেই যে ভারত একবার ফোঁস করে উঠলে বাংলাদেশের কি হাল হতে পারে। মনে রাখা জরুরি, ভারতের সেনাবাহিনী ছাড়া কিন্তু বাংলাদেশ তৈরি হতো না। বাংলাদেশের মানুষ ওই পাকিস্তানিদের নির্মমতার শিকার হয়েই থেকে যেতেন, যেটা এই মুহূর্তে মোহাম্মদ ইউনূস চাইছেন এবং করছেন। দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে প্রায় 5 দশক। ভয়ানক রাজনৈতিক যুদ্ধের সাক্ষী ছিল এই বাড়ির 4 দেওয়াল, ধানমন্ডি 32। এই বাড়ির প্রতিটা ইট জানে দেওয়ালের গায়ে লেগে থাকা ছোপ ছোপ রক্তের সেই ভোর, থম ধরে থাকা রাত। যে বাড়ি থেকে মুক্তি সংগ্রামের কি বার্তা আসতো তা শোনার জন্য জাতি কান পেতে থাকত। সেই বাড়ি আজ সেই জাতির হাতেই গুঁড়িয়ে গিয়েছে। ইতিহাসের সেই স্মৃতিসৌধ থেকে এখন লোহার রড কিনে নিয়ে যাচ্ছেন কিছু মানুষ, বিক্রি করে ভালো মন্দ খাবেন, একটু ভালো থাকবেন। করুণা হয়। ইউনূসের রাজত্বে থাকা বাংলাদেশের এই মানুষগুলোর বিবেচনা বুদ্ধি বলে
সত্যি সত্যিই আর কিছু বেঁচে নেই। তথাকথিত গণ আন্দোলনের আইওয়াশ সেসব করে যে তাণ্ডব নৃত্য শুরু হয়েছিল ইউনূসের জামানায়, ইউনূস সেই মসনদে বসবেন বলে, তা তো এখন গোটা বিশ্বের কাছে পরিষ্কার। তারা দেখছে আর হাসছে। এরপর বাংলাদেশের মানুষ বিদেশের কোথাও ঠাঁই পাবেন? উচ্চশিক্ষার জন্য যদি বিদেশে যান, সেখানে তাদের কি পরিস্থিতি হবে তারা কি একবারও ভেবে দেখছে? বাংলাদেশের যা সামাজিক বা অর্থনৈতিক অবস্থা, তাতে তো চোর, ডাকাত, ছিনতাইবাজ বা জঙ্গি ছাড়া কেউ টিকতে পারবেন না। এখন হিন্দু নির্যাতন হয়, তখন ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হবে। ইউনূস না হয় বন্ধু বাইডেনের শরণাপন্ন হয়ে বর্তে যাবেন, কিন্তু বাংলাদেশের মানুষজন, তাদের বাচ্চা কাচ্চারা, মনে রাখবেন, চিরদিন কাহারও সমান নাই যায়। রইল পড়ে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের কনসার্ন প্রসঙ্গ, সেটা থাকবেই, কারণ বাংলাদেশ তৈরি করতে ভারতের কম রক্ত ঝরেনি। ভারতের বাঘা বাঘা মানুষদের স্ট্র্যাটেজি, এফোর্ট, তার ফল আজকের বাংলাদেশ। বাংলাদেশের মানুষ এক অবিচ্ছিন্ন অংশ, ছোট ভাইয়ের মতোই বাংলাদেশকে আগলে রেখেছে ভারত, আগলে রাখবে ভারত। তাই ভারতের কনসার্ন থাকাটা জরুরি। এ বিষয়ে, মানে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির বিষয়ে, বঙ্গবন্ধুর এই অবস্থা, বাংলাদেশের ইতিহাসের এই অবস্থা দেখে অন্নদাশঙ্কর রায়ের একটা কবিতার লাইন মাথায় আসছে। তিনি লিখেছিলেন, যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। তাই যে বা যারা যে কোনো রকম অভিসন্ধিতে বাংলাদেশের ইতিহাসকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা ঠিক কোন পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে? ধানমন্ডি ৩২কে ধ্বংস করার যে মিথ্যে ছলনা তারা করছে, তার ফলে বাংলাদেশ যেদিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশের মানুষ সেটা ভবিষ্যতে মেনে নিতে পারবেন তো? যে পরিস্থিতি আসবে সেটা সামনা করতে পারবেন তো? সবশেষে একটাই কথা, যতই মুজিবের স্মৃতি মুছে ফেলার চেষ্টা চলুক না কেন, মুজিব এবং বাংলাদেশ প্রাসঙ্গিক ছিল, আছে, থাকবে। আজকের এপিসোড এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।